কানে যাওয়ার জার্নিটা যদি একটু বলতেন। ক্যানে তো আমাকে ফিপ্রেসি জুরি হিসেবে নিয়েছে, 2বার নিয়েছে। খুবই ভালো লাগা একটা অনুভূতি ছিল। আমাদের এখানে তো ওই ভিসা নিয়ে তো যে কষ্টটা পার করতে হয় তো সবার, এত বাধ্যতা পার করে যখন আমরা কোথাও এক জায়গায় যাই তখন কিন্তু ওদের থেকে হয়তো আমাদের খুশির লেভেলটা অনেক বেশি থাকে। আপনার এই চিত্রনাট্যকার হিসেবে আপনার যে জার্নিটা, এটা আমি একটু শুনতে চাই। আর চিত্রনাট্যকার হিসেবে সোফার জার্নিটা একটু ডিসঅ্যাপয়েন্টিং, একটু না বেশ ডিসঅ্যাপয়েন্টিং। এলেতে দেখলাম তারা যেভাবে করে কাজ করে তারা কিন্তু বেসিক্যালি 1-2টা ভালো স্ক্রিপ্ট বিক্রি করতে পারলে তাদের সারা জীবন আর কোনো কাজ করতেও হয় না, বিকজ ওটারই পেমেন্ট থাকে ধরেন বাজেটের 5% বা এরকম কিছু। আমাদের এখানে তো সেরকম না। আমি আসার পরে যখন প্রথমে আমার স্ক্রিপ্ট নিয়ে গেলাম একটা ওয়েব সিরিজের, তখন তো আর ওয়েব সিরিজ বলতো না, তখন সিরিজ আইডিয়া নিয়ে গেলাম বিভিন্ন জায়গায়। রেটটা শুনে আমি অবাক হয়ে গেলাম যে পার এপিসোড বলে 2,000 টাকা পেমেন্ট করে। এটা তো মানে বিশ্বাসযোগ্য না, এটা কীভাবে চিন্তা করে মানুষ একটা এপিসোডে 2,000। সো আলটিমেটলি আমি ওই লাইনে যাই নাই তখন। সিনেমা লোকের নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শরীফ খিয়াম আহমেদ। আজ আমাদের সাথে আছেন চিত্র সমালোচক, চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি। আমাদের এখানে এত গল্প থাকা সত্ত্বেও ওই যে আপনার বৈশ্বিক যে গল্পের বাজার, সেই গল্পের বাজারে আমাদের গল্পগুলো নিয়ে আমরা আসলে কতটা হাজির হতে পারতেছি। আমাদের আসলে গল্প খোঁজার যে প্রসেসটা, এটাতে একটু গলদ আছে মনে হয়। হ্যাঁ, কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি যে কেউ যখন একটা মুভি বানাতে চায় সে তার স্ক্রিপ্টটা যখন লিখে বা গল্পটা যখন চিন্তা করে সেটা খুবই মানে পার্সোনাল একটা জায়গা থেকে, খুবই ধরেন ইভেন স্ক্রিপ্ট লেখাও হয়তো বা কারোর সাথে শেয়ার করলো না বা কারোর ইনপুট নিল না। হ্যাঁ, সো আলটিমেটলি দেখা যায় যে ওই গল্পটার ভিতরে অনেক লুপ হোলস থেকে যাচ্ছে, যেটা আসলে কারোর সাথে শেয়ার করলেই জিনিসটা খুব পরিষ্কার হয়ে যেত। হ্যাঁ, আমাদের এই গল্পর যে জার্নিটা, যে গল্পটা খুঁজে পাওয়া, গল্পটা সিলেক্ট করা অ্যান্ড দেন সেটাকে এক্সিকিউট করা, এখানে একটা গলদ আছে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের যেই ইন্টেনশনটা, গল্প বলার পেছনে ইন্টেনশনটা, আমাদের অনেক সময় ইন্টেনশন হয়ে দাঁড়ায় যে আমি একটা খুব বড় একটা ফেস্টিভ্যালে যাব, সেই ফেস্টিভ্যালে অমুক তমুক ইস্যুর সিনেমাটা এখন খুব চলছে, সো আমি এখন ওটা নিয়ে একটা দেখবো, সাবমিশন ডেডলাইন এত মাসে, আমার হাতে এখন 3 মাস আছে, আমার সাথে অমুক প্রডিউসার আছে, হ্যাঁ, যে আগে অমুক ফেস্টিভ্যালে গেছে, অঙ্ক কষে সব গণিতবিদরা একসাথে হয়ে অঙ্ক কষে একটা সিনেমা বানায়। সো এই জন্যই তো আমাদের মানে যেই গল্পগুলো হার্ট আছে সেগুলো আমরা পাই না। এবং যারা অলরেডি আপনি কিছু সিনেমা দেখে ফেলেছেন ফেস্টিভ্যালে, আপনি খুব ভালো করে বুঝতে পারবেন যে কোনটা ওরকম অঙ্ক কষে বানানো হয়েছে আর কোনটা অ্যাকচুয়ালি হার্ট থেকে এসেছে। এবং এটা কিন্তু সিলেকশন যারা করছে তারাও খুঁজে পায়, কিন্তু ওরা অনেক সময় দেখা যায় যে একটা আছে যে ওদের পিয়ার প্রেশার থাকে, আরটা হচ্ছে যে ওর থেকে ভালো হয়তো বা কিছু জমা পড়েনি। আর একটা জিনিস হচ্ছে যে ওই সিলেকশনের ক্ষেত্রে, মানে ফেস্টিভ্যাল সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই ডেফিনেটলি অনেক লিমিটেশনস আছে, অনেক কম মানুষ অনেক বেশি সিনেমা দেখে আসলে বাছাই করতে হয়। সো আলটিমেটলি ওই সবচেয়ে ভালো গল্পটা যে সবচেয়ে ভালো জায়গায় পৌঁছায় সেরকম না। সো আমাদের মানে এত গল্প থাকার পরেও ওইটা মানে মানে ভালো জায়গায় যে গল্পগুলো যাচ্ছে সেটা না যাওয়ার একটা বড় কারণ হচ্ছে আমরা যে অঙ্ক কষে কাজটা করতেছি এবং খুব কম টাইমের মধ্যে, একটা ডেডলাইন আছে সামনে, সো আমি এখন আমার তাড়াতাড়ি যা আছে মাথায় সেটা এখন আপাতত করে ফেলি, পরে দেখা যাবে, পরে এরকম একটা মানে উপায় আমরা আগাচ্ছি। আপনি তো হচ্ছে মানে বৈশ্বিক প্ল্যাটফর্মগুলোর মানে ছাড়াও আপনি আমাদের যে সরকারি অনুদান দেওয়ার যে প্রক্রিয়াটা সেটার মধ্যেও ছিলেন। এখানে বিষয়গুলো কিভাবে হয়? এখানের বিষয়গুলো হচ্ছে আপনার প্রথমে তো স্ক্রিপ্ট কল করছে, তারপরে হচ্ছে একটা বাছাই কমিটি থাকে, আর তারপরে হচ্ছে একটা ফাইনাল কমিটি থাকে। ফিচার ফিল্মের জন্য আলাদা পাইপলাইন, আপনার শর্ট ফিল্মের জন্য আলাদা পাইপলাইন, এবং সব কমিটিজ আলাদা থাকে, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। সো এইখানে যেটা আমি দেখলাম যে সব কিছু ফিজিক্যাল কপি জমা পড়ে। হ্যাঁ, সো ধরেন যে 200টা যদি আপনাকে দিল স্ক্রিপ্ট দেখতে, সেটা কিন্তু আপনার 4-5 বস্তা স্ক্রিপ্ট হয়। হ্যাঁ, ফিজিক্যালি জিনিসটা ক্যারি করাও খুব মুশকিল। আপনি একটা স্ক্রিপ্ট দেখলেন, আপনার ভালো লাগলো, আপনি আলাদা করে রাখলেন, পরে দেখলো আপনি যেগুলো স্ক্রিপ্ট আলাদা করেছেন সেটার ফাইলটাই এত বড়। হ্যাঁ, আপনার যদি মনে হয় আচ্ছা এটা স্টোরিটা জানি কি ছিল, আপনি না খুঁজে পাবেন না ওর ভিতর থেকে। যতবার আমি অনেকভাবে চেষ্টা করেছি, এই ট্যাগ দিয়ে বিভিন্ন কালারের ট্যাগ দিয়েছি, বিভিন্ন জিনিস লিখে রেখেছি ট্যাগের মধ্যে, ইটস ইম্পসিবল। মানে এই প্রসেসটার মধ্যে এরকম বিভিন্ন ধরনের ছিল আর কি, ল্যাপসেস ছিল। আর একটা হচ্ছে যে
আপনার যারা আছে কমিটিতে তাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হচ্ছে না স্ক্রিপ্টটা পড়ার জন্য। হ্যাঁ, সো মানে এটা খারাপ লাগে যে একটা মানুষ এত কিছু লিখেছে, আপনি লাইন টু লাইন তো পড়তে পারছেনই না, আপনি মনেও রাখতে পারছেন না, কারণ এতগুলো স্টোরি আসলে মনে রাখা সম্ভব না। সো এরকম কিছু জিনিস ডেফিনেটলি আমাদের অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে এই প্রসেসগুলোতে, এবং ইমপ্রুভমেন্টটা করা খুবই খুবই ইজি। এটা জাস্ট মানে মানুষের সদিচ্ছার ব্যাপার। হ্যাঁ, সো আমি যখন প্রসেসটা দেখলাম আমি ভাবলাম যে এটা আসলে এত ইজি এটাকে ইমপ্রুভ করা, বাট তাহলে আমরা বেসিক্যালি চাই না ইমপ্রুভ করতে, সো এই জন্য হচ্ছে না জিনিসটা। বাট সবাই না আছে না যে বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন, না এটা এই সমস্যা, এটা ওই সমস্যা, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। হ্যাঁ, আমরা তো জানি এটা এতবার বললে লাভ নাই, তো চেঞ্জ করা যাচ্ছে না সিস্টেমটাকে। না, আমরা আশা করবো এদিকে আসলে পরিবর্তন আসবে। কিন্তু যদি আপনার সাথে আরেকটা বিষয় নিয়ে আমি আলাপ করতে চাই, যেটা হচ্ছে যে মানে গল্পটা মানে এক্সিকিউশনের জায়গাটা, মানে আমাদের এখানে যারা টেকনিক্যাল পার্সন যদি আমি বলি, মানে ক্যামেরার পেছনে যারা কাজ করে, আপনি জানেন তারা আসলে কি ধরনের অমানবিক ভাবে কাজটা তাদের করতে হয়। এবং আমরা এখানে প্রচুর মানুষ দেখি, বিশেষ করে লাইটের মানুষ যারা হুটহাট করে মরে যাচ্ছে, তাদের আসলে প্রতিদিন কত ঘন্টা কাজ করতে হবে বা এরকম কোনো ধরনের নাই, মানে বাইন্ডিংস নাই। এবং তাদের পেমেন্টটাও কিন্তু আসলে অনেক বেশি মানে আপডেট হয়েছে এমন না। মানে টেকনিক্যাল জায়গায় যারা আছেন তারা আসলে আপনি যদি একটু কম্পেয়ার করেন অন্যান্য জায়গার তুলনায়, অন্যান্য জায়গায় যেটা আপনি দেখেছেন সেখানকার তুলনায় আমাদের ক্যামেরার পেছনের মানুষগুলো আসলে কেমন আছে? আমরা মনে হয় আমাদের ক্রুদের প্রতি আরেকটু অবশ্যই যত্নবান হওয়ার দরকার। স্পেশালি রিসেন্টলি কিছু ডেথ নিউজ শুনলাম, খুব ইয়াং মানুষরা ক্রুতে কাজ করতে গিয়ে মারা গেছে। এটা খুবই মানে আনএক্সেপ্টেবল। সো আমাদের ওয়ার্ক আওয়ারগুলো খুব কি বলবো আনরিয়ালিস্টিক থাকে। হয়তোবা তারা দিনের পর দিন ঘুমানোরই টাইম পায়নি, হ্যাঁ, বা ঘুমানোর কোনো ব্যবস্থাও হয়তো বা ওরকম ভালো ছিল না। অনেকগুলো মানুষ একসাথে গাদাগাদি করে হয়তো বা কোনোভাবে ছিল। তো এরকম অনেক ধরনের মানে উইয়ার্ড সিচুয়েশনগুলো হয় যেটা শুধুমাত্র আমাদের মিসম্যানেজমেন্টের জন্য হচ্ছে। এমন না যে আমাদের বাজেট দিয়ে সেটা কুলানো সম্ভব না, এরকমও না, কিন্তু আমাদের ইন্টেনশনটা আসলে এখানে ঠিক থাকার দরকার, যে আমরা যে তাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে এবং তাদের ওয়ার্ক এনভায়রনমেন্টটা যতটা হিউম্যান করে রাখার যে ব্যাপারটা, এটা আমাদের ইন্টেনশনেরও একটা অভাব আছে আমি বলবো। যে সো এটা এখানে আমাদের ডেফিনেটলি খুব বড় চেঞ্জেস দরকার, না হলে এটা আনএক্সেপ্টেবল যে এরকম এত বড় বড় প্রোডাকশন কোম্পানি যারা এত বড় বড় বয়ান দেয় বিভিন্ন জায়গায়, তাদের মানুষরা মারা যাচ্ছে এভাবে করে, এবং সেটার জন্য ওয়ার্ক কন্ডিশনস ডেফিনেটলি ইজ টু ব্লেম। চেঞ্জেস লাগবে। ওকে রীতি, আমি আরেকটা বিষয় একটু আপনার সাথে আপনার মতামত জানতে চাই। এটা হচ্ছে আমাদের এখানকার আর্থসামাজিক প্রেক্ষাপটের উপরে আমাদের রাজনৈতিক অস্থিরতার যে একটা প্রভাব আমরা দেখি, এইটার প্রভাব কি কোনোভাবে আমাদের চলচ্চিত্রগুলো বা আমাদের গল্প বলার উপর পড়ছে? সিনেমা হলটাকে যে সোশ্যালি একটা ট্যাবু একটা জায়গার মধ্যে ফেলে দেওয়া হলো, হ্যাঁ, যে পরপর অনেকগুলো অ্যাটাক হলো যখন সিনেমা হলে, বা সেখানে যখন আমরা আসলে ওরকম কাটপিস টাইপের খুব উইয়ার্ড কিছু ট্রেন্ড যখন শুরু হলো, তখন আসলে সিনেমা হলের নামটা তো খারাপ হয়ে গেল। সো তারপরে মানুষজন আর ওখানে যেতেও তখন স্বাচ্ছন্দ্য বোধ করতো না। সো হ্যাঁ, ডেফিনেটলি ওই আপনার যেই পলিটিক্যাল সিচুয়েশনটার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি পড়তো, মানুষ সিকিউর ফিল করতো না ওখানে যেতে। হ্যাঁ, সেটা একটা তো আছেই। তারপর আরেকটা জিনিস বলবো যে আমাদের সিনেমাটাকে হয়তো বা কেউ ভাবে করে ফ্লারিশ করতে মানে বাধা হয়তো বা দিতেও চেয়েছে আমাদের যারা ক্ষমতাবান না, কারণ সিনেমা কিন্তু একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের একটা জনমত গড়ে ওঠার একটা থাকে, একটা পসিবিলিটি থাকে। হ্যাঁ, সো এত বড় একটা পাওয়ারফুল মিডিয়ামকে মানে কেন ফ্লারিশ করতে দেবে? হ্যাঁ, এটা তো একটা থ্রেট পাওয়ারফুল মানুষের জন্য। সো ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে যে সেখানে একটা ডেলিবারেটলি কিছু বাধা আমাদের মাঝে মাঝে এসেছে, এবং সেটা আমাদের অডিয়েন্সরা তো এত কিছু হয়তো বা তারা চিন্তা করেনি। সাধারণ যারা মানুষ তারা তাদের সিকিউরিটির কথাটাই চিন্তা করেছে, বা তারা তাদের রেপুটেশনের কথাই চিন্তা করেছে, যেহেতু এটাকে একটা খারাপ জায়গা হিসেবে এস্টাবলিশ করে ফেলা হয়েছে একটা সময় গিয়ে। হ্যাঁ, বা খুব বলা হয়েছে যে এটা ধর্মের সাথে সংঘাত আছে। তো এইসব খুব মানে এই রেটরিকগুলো যখন খুব পপুলার হয়ে
হয়ে গেল, তখন হল থেকে মানুষজন মুখ ফিরিয়ে নিল। সো এখন আমাদের একটা সময় এসেছে যে মানুষ এখন কিন্তু রেগুলার যাচ্ছে, যখন অ্যাটলিস্ট ঈদে যাচ্ছে। সো আমরা কিন্তু এই রেটরিকটাকে আবার ঘুরিয়ে ফেলতে পারি। হ্যাঁ, রাদার দেন মেকিং ফিল্ম যেটা রেপকে গ্লোরিফাই করছে, আমরা হয়তো বা উৎসব বলেন, দিলুপি বলেন, সেরকম কিছু ভালো। কিন্তু একটা বিষয় আপনার কথা মানে শুনতে শুনতে আমার মাথায় এলো যে আমরা এই উৎসব কেন্দ্রিক সিনেমাগুলোতে, মানে সিনেমাগুলো যেগুলো দেখলাম গত কয়েক বছরে, সেখানেও নারীকে যেভাবে পোট্রে করা হচ্ছে, হিট সিনেমা বলতে আমরা যে সেখানে নারীকে যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আপনি তো সমালোচকের দৃষ্টি থেকে দেখেছেন, হ্যাঁ, আপনি একটু যদি বলতেন যে এটা আসলে কি হচ্ছে। এটা খুবই কনসার্নিং এবং এটা একদমই কি বলবো, নীতি বিবর্জিত একটা কাজ হচ্ছে, যে আমি শুধুমাত্র কিছু খুব কুইক কিছু মুনাফা বানানোর জন্য আমি এরকম সিনেমা বানাচ্ছি। এবং এটা কিন্তু ধরেন যারা লিখছে, যারা বানাচ্ছে, যারা কাজ করছে, আমাদেরই খুব কাছের মানুষ। হ্যাঁ, তাদের কিন্তু খারাপ লাগছে না এটা করতে। হ্যাঁ, খুবই অবাক করা একটা ব্যাপার এটা, যে আপনি যে সিনেমাগুলো দেখেন, যে মেসেজ আছে সেটার ভিতরে, বা মেয়েদেরকে যেভাবে করে ট্রিট করা হচ্ছে, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। সো আমি মানে রিকোয়েস্ট করতে চাই আমাদের যারা অ্যাটলিস্ট সেন্সিবল মানুষজন আছেন, যারা সেন্সিবল মানুষ হয়েও এরকম সিনেমা লিখেছেন বা বানিয়েছেন, যে প্লিজ আপনাদের দায়িত্ববোধ থেকে এতখানি সরে যেন না। মুনাফার জন্য মুনাফা আসবে আলটিমেটলি। আমরা যাব, আমাদের হলের পরিবেশ বেটার হবে যখন আমরা যাওয়া শুরু করব, কিন্তু কুইক মুনাফার জন্য জিনিসটাকে নষ্ট করে দিয়েন না। যে মানুষ যখন হলে যাওয়া শুরু করেছে তখনই তার অভ্যাসটা এরকমই খারাপ করে দিলেন যে আবার ওই টাইপের মানুষই যাবে বারবার। এবং যারা অ্যাকচুয়ালি একটু কোয়ালিটি কাজ দেখে অভ্যাস আছে বা অ্যাপ্রিসিয়েট করতে পারে, তারা তো আর যাবে না এরকম সিনেমা যদি বারবার হতে থাকে। এখন একটা সময় এসেছে কালচারটা চেঞ্জ করার, আমরা সেটা যাতে সুযোগটা নিই। আমাদের নারী নির্মাতার সংখ্যা কি বাড়ছে? নারী নির্মাতা যে পরিমাণ বাড়ার কথা আর কি, বা উচিত, সেই তুলনায়? হ্যাঁ, আমাদের আছে তো, ডেফিনেটলি আছে। কিন্তু যেটা হয় যে আমিও যেটা বললাম যে আমি যখন আসলে স্ক্রিপ্ট নিয়ে যখন ঘুরছিলাম, আমাকে কিন্তু তখন বাজেটটা দেওয়া হচ্ছিল না। হয়তো বা কিছু মধ্যবয়সী পুরুষদের উপরে তাদের আস্থাটা ছিল। হ্যাঁ, সো ওই জিনিসটা তো আছে যে মেয়েদেরকে ট্রাস্ট করতে চান। আপনি যেমন ধরেন যে এই ওটিটির যে এতগুলো প্ল্যাটফর্ম আছে, কয়টা মেয়েকে তারা দিয়েছে বাজেট কিছু একটা করার জন্য? সব তো ছেলে। তো মেয়েদের মধ্যে কি কোয়ালিটি কাজ করে না? অবশ্যই করে। তারা বাইরে তারা অ্যাড বানাচ্ছে, কিন্তু মেয়েরা কিন্তু অ্যাড ডেফিনেটলি ভালোই বানাচ্ছে, কিন্তু তাদেরকে কিন্তু ওভার বাজেট দেওয়া হচ্ছে না এর জন্য। বা ফেস্টিভ্যালে ভালো করছে, কিন্তু আমরা লোকাল প্ল্যাটফর্মে তাদের রিপ্রেজেন্টেশন দেখছি না, বিকজ ওই যে একটা ক্লোজড একটা বয়েজ ক্লাব, যে এর বাইরে তারা মানে যেতে ভয় পায়, কারণ তাদের আধিপত্য হয়তো বা কমে যাবে, এরকম কিছু একটা আছে এখানে। আমাদের পার্শ্ববর্তী যে বৃহৎ দেশ ভারতের অনেকগুলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি, ওখানেও হচ্ছে আপনার মানে 300 কোটি বা 800-900 কোটি টাকা মানে লাভ করতেছে। এরকম সিনেমাগুলোতেও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ ব্যাটাগিরি, মানে ওই সিনেমাগুলোর আসলে পুরো বিষয়টাই হচ্ছে একদম ব্যাটাগিরি নির্ভর। এইটার কি কোনো প্রভাব আমাদের এখানেও পড়তেছে? অবশ্যই, কারণ হচ্ছে এরকমও তো আমাদের সিনেমাতে যেটাকে ডাইরেক্ট কপি বলা হচ্ছে ওখানে কিছু সিনেমা, রাইট? নাম নিলাম না, কিন্তু অবশ্যই সবাই জানে কোনটাকে কার কপি বলা হচ্ছে। সো হ্যাঁ, ডেফিনেটলি ওটার একটা ইম্প্যাক্ট আছে। এবং তারা যখন দেখছি ওটা এত টাকা বানিয়েছে, আমিও টাকা বানাই, ব্যাপারটা কিন্তু সেরকম। হ্যাঁ, এবং এটা একটা প্রুভেন ফর্মুলা যে আমি মেয়েদেরকে কয়টা গালি দিলাম, মেয়েটা আমার ইয়ে থাকলো, একটা নেগেটিভ ক্যারেক্টারে থাকলো, তার ক্যারেক্টারটা খারাপ থাকলো, আমি তাকে অ্যাবিউজ করলাম, হিট। হ্যাঁ, এবং আমি ইভেন যখন আপনার গ্রামে গিয়ে বিভিন্ন যখন সিনেমা দেখেছি, একটা জিনিস খেয়াল করেছি যে যখন আমাদের নায়ক যখন ভায়োলেন্ট হয়ে যাচ্ছে তখন খুব তালি হয়। হ্যাঁ, গুলি করছে, মারছে, তখন অনেক তালি হয়। আর মেয়েরা যখন আইটেম সং জামা কাপড় একটু করে খুলছে তখন খুব তালি, হুইসেল। সো এই হচ্ছে আমাদের মানে আমরা এটাকে বিনোদন বানিয়ে দিয়েছি, মানুষের মাথায় মগজে ঢুকিয়ে দিয়েছি এটাই বিনোদন। সো এটা যখন হবে তখন তুমি খুশি হয়ে যাবে। সো ব্যাপারটা এরকম, আমরা এই জিনিসটা শিখিয়েছি দেখি, কিন্তু মানুষ এরকম ব্যবহার করে, মায়ের পেটের থেকে এটাকে এনজয় করতে শিখে আসে না, রাইট? সো এটা আমাদের ডেফিনেটলি আমাদের এন্ড থেকে অনেক ঝামেলা আছে। আমাদের নিজেদের এই যে এই কুইক মুনাফার লোভটা আসলে একটু সামলায় যদি আমরা কাজ না করতে পারি, তাহলে আমাদের ওই টাইপের সিনেমা দিয়ে ভরে যাবে মার্কেট। এটা আসলে আমরা থামাতে পারবো না। আরেকটা জিনিস আমি ছোট্ট করে টাচ করতে চাই, এটা হচ্ছে যে আপনার আমরা যদি দেখি যে আমাদের এখানে সরকার পরিবর্তনের সাথে সাথে
আমাদের পুরো ইতিহাস বদলে যাচ্ছে। মানে আমরা মানে এক সরকারের সময় যেটা শুনছি আমাদের দেশের জন্ম বা এগুলো নিয়ে ইতিহাসে একরকম, আবার পরবর্তীতে গিয়ে শুনছি আর একরকম। আবার এক সরকারের আমলে অমুক অমুক অমুককে দেখানো যাবে না, আবার পরের সরকারের আমলে তমুককে দেখানো যাবে না, বা দেখাতে হলেও নেগেটিভ ভাবে দেখাতে হবে। মানে আমাদের যে আসলে মানে ইতিহাসের জায়গাতেই আমাদের জন্মের ইতিহাস, মানে বাংলাদেশের জন্মের ইতিহাসই যে আমরা আসলে একটু এরকম একটা দোদুল্যমান অবস্থায় রয়েছি, এটার কি কোনো প্রভাব আসলে গল্পগুলো থাকছে কিনা? অনেক। কারণ হচ্ছে কি আমরা নিজেদের আইডেন্টিটি নিয়ে খুবই কি বলবো কনফ্লিক্টেড। হ্যাঁ, বাংলাদেশি আইডেন্টিটিটা কিন্তু গ্রো করছে না, বিকজ আমরা কেউ চিন্তা করছি আমরা বাঙালি, কেউ চিন্তা করছি আমরা মুসলিম। আমাদের বাংলাদেশি আইডেন্টিটিটা এখনো গ্রো হয় নাই, বিকজ এটা খুব সিস্টেম্যাটিক্যালি এভাবে করা হয়েছে, এবং সেটা করা তো সবার জন্যই খুবই সুবিধাজনক, রাইট? তাহলে আমাদের ইউনিটি নাই। আমাদের ইউনিটি না থাকলে যে ডিভাইড অ্যান্ড রুল, সেটাই তো চলছে এখনো। ব্রিটিশরা নাই, কিন্তু আমরা নিজেরাই করছি সেটা। হ্যাঁ, এবং গল্পের উপর যে সেটা কি পরিমাণ প্রভাব, একটা তো বললেন যে সেন্সরশিপের জন্য, যে আচ্ছা এই সময় একে বলা যাবে না, এর নাম নেওয়া যাবে না, ওই সময় একে গ্লোরিফাই করা যাবে না। সো এইটা তো একটা আছেই। তার বাইরেও ধরেন আমরা আমাদের দেশের জন্মের আগে আরও যে হাজার হাজার বছর এই ভূখণ্ডে মানুষ ছিল, ওই গল্পগুলোকে আমরা ওন করতে পারি না তো। কারণ আমরা আইডেন্টিটি নিয়ে আমরা এতটা কনফ্লিক্টেড, আমরা এত হেট করি আমাদের আগের আইডেন্টিটিটাকে। হ্যাঁ, আমরা মুসলমান কবে হয়েছি, বা আমাদের বাংলা কবে ভেঙেছে, বেশি দিন না তো। তার আগেরটা কোথায়, সেটাকে আমরা কেন ওন করি না? এবং আমাদের কত কত গল্প হারায় যাচ্ছে জাস্ট বিকজ আমরা সেটা ওন করি না। আমরা তো ইভেন এখন রবীন্দ্রনাথকে ওন করতে চাই না, রাইট? আমাদের সাথে পাশের দেশের মানুষ, কেন আমাদের নজরুল তো তাহলে পাশের দেশের মানুষ, হ্যাঁ, আমাদের ঋত্বিকও পাশের দেশের মানুষ, সবই তো তাহলে আপনার নিজের ফ্যামিলির দিকে আপনি তাকায় দেখেন, হয়তো বা দেখা যাবে যে পাশের দেশ থেকে এসেছে, রাইট? আমার ডেফিনেটলি এরকম আছে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, সো আমি যখন ইভেন আমার ৭১-এর আগেরটুকু যখন আমি চিন্তা করতে চাই গল্পগুলা, হ্যাঁ, তখন ব্রিটিশ আমলের গল্প বলেন, তখন তো আমাদের ক্যাপিটাল হচ্ছে কলকাতায়, মুঘল আমলে আমাদের ক্যাপিটাল দিল্লিতে। আমি কেন ওটা ওন করবো না? ওটা ভারত বলে তো ওটাকে সরাই দেওয়া যাবে না, রাইট? এটা আমাদের হেরিটেজের একটা পার্ট। কিন্তু আপনি যদি উন্নত দেশগুলোর দিকে দেখেন, তারা কিভাবে করে, আমাদের তো পুরো পৃথিবীটাকে ওন করা উচিত। আমাদের এখানে এত মানুষ ইনভেট করেছে, একদম সবাইটা আমাদের ওন করা উচিত, কিন্তু আমরা কোনো কিছু, আমরা নিজেদেরটাকে ওন করি না। আমরা নিজেদেরকে বাঙালি এই আইডেন্টিটি আমরা ওন করি না। হ্যাঁ, একটা যদি ছোট একটা এক্সাম্পল দিই, যে বাইরে ওরা কি সুন্দর করে ওন করে, ধরেন যে খুব পপুলার একটা এক্সাম্পল দিই, ধরেন ব্র্যাম স্টোকারের ড্রাকুলা, ব্রিটিশ রাইটার বসে একটা রোমানিয়ান কাহিনী লিখেছে, সেটা নিয়ে হলিউড ব্যবসা করছে, ওরা সবাই গল্পটাকে ওন করেছে। হ্যাঁ, আমাদের দেশে আমরা কোনোদিন পারবো? আমরা তো নিজের কাহিনীটাকে এখন বলবো না, ওটা তো ভারতের কাহিনী। হ্যাঁ, কিন্তু দেখেন আমাদের বঙ্গোপসাগরে, আমাদের এই চিটাগংয়ের এখানে আরব বণিকদের সাথে ওলন্দাজদের যুদ্ধ হচ্ছে, বা হচ্ছে যে আপনার ব্রিটিশদের সাথে ফরাসিদের যুদ্ধ হচ্ছে। মানে আমাদের এখানে যে গল্পগুলো, বা হচ্ছে আমাদের এখানে পর্তুগিজরা আর রাখাইন বা মগ যারা, তারা মিলে হচ্ছে আমাদের দক্ষিণাঞ্চলে হচ্ছে তারা রাজ করতেছে। আমাদের দক্ষিণাঞ্চলের অনেক শহর কিন্তু তাদের গড়া, মানে পর্তুগিজদের গড়া। এই গল্পগুলো হচ্ছে আমরা একদমই বলতেছি না। তারপর ব্রিটিশ বিরোধী আন্দোলনে আপনি যদি জাস্ট হচ্ছে কালাপানির দিকে, ওই কারাগারের দিকে আপনি তাকান, ওই কারাগারে সবচেয়ে বেশি বন্দী ছিল হচ্ছে বাঙালি আর হচ্ছে পাঞ্জাবি। আমরা আমাদের, হ্যাঁ, মুক্তিযুদ্ধ নিয়ে অনেকগুলো সিনেমা আমরা করেছি, কিন্তু সেই তুলনায় ব্রিটিশ বিরোধী আন্দোলন নিয়ে আসলে আমরা কতগুলো চলচ্চিত্র এখানে হয়েছে। এটা অবশ্যই, এটা একটা মানে আমার মনে হয় দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো বিষয়। তো আজকের মতো হচ্ছে আমরা আলোচনাটা ইতি টানতে চাচ্ছি। আপনার কাছে শেষ যে আমার জানার যে আগ্রহের জায়গাটা, যে এই যে চলচ্চিত্রের জার্নি, এটা আপনাকে ব্যক্তি রীতিকে আসলে কতটা মানে পরিবর্তিত একটা রীতিতে তৈরি করেছে, বা হচ্ছে এখনো যে জার্নির মধ্যে থেকে আপনি আছেন, আপনি আজকে থেকে হচ্ছে 10 বছর পর নিজেকে আসলে কোথায় দেখতে চান? পরিবর্তনটা যদি বলি, যে সিনেমাতে আসার পরেই আসলে আমার মনে হয়েছে যে আমার আইডেন্টিটিটা একটা পূর্ণতা পেয়েছে, রাইট? বিকজ আমার কাছে মনে হয় যে আমি এটাই আমার লাইফের হয়তো বা মিশন এটাই ছিল, এরকম একটা মনে হয় আমার কাছে। এবং মনে হয় যেন মানুষকে চেনার একটা খুব বড় একটা মিডিয়াম আসলে সিনেমা। আমার কাছে মনে হয় আমরা সবাই খুব আলাদা, কিন্তু আবার খুব এক, রাইট? সিনেমাটাও যেরকম, যে সব সিনেমা আলাদা আলাদা গল্প, কিন্তু
মূলে যে আপনার যে হিউম্যান স্টোরিটা, যে হিউম্যান ফিলিংটা, রিলেশনশিপটা, সবটা কিন্তু আসলে এক। সো ওই সিনেমার মতোই আসলে আমরা মানুষরা, যে আলাদা আবার এক। সো এই জিনিসটা আমার খুব মানে ফিল করি, যে আমরা মনে হয় এক থেকে এসে আলাদা হয়েছে, আবার এক সময় আবার ফিরে যাবো সেই একে। তো এরকম একটা একটা ফিলোসফিক্যাল একটা জার্নি ছিল আমার এই ফিল্মের এতদিনের জার্নিটা। আর এতদিন তো আপনার সমালোচক হিসেবে ফুল টাইম জব করেছি। এখন আমি সেই ফুল টাইম জব ছেড়ে দিয়েছি। আমি এখন আমার সামনে আমি যেটা দেখি সেটা হচ্ছে, আমি এখন মানুষের জন্য হয়ে কাজ করা না, আমি নিজের গল্পটা লিখবো। যে গল্পটা আমার লেখা হচ্ছে না এত মানুষের কাজ করতে গেলে। আমি আরেকটা জিনিস যেটা করেছি এত বছর ধরে, সেটা আমি খুবই চ্যারিটি করেছি। হ্যাঁ, মানে সিনেমায় মানুষকে এত হেল্প করেছি, যেমন নিজের কাজটা করার সময় হয়তো বা ছিল না অনেক সময়। সো আমি এখন দেখলাম যে সবাই খুব স্বার্থপরের মতো সেই হেল্পটা নিয়েছে। হ্যাঁ, কিন্তু সেটাতে আমার আসলে কোনো কাজ আগেনি। সো এই জন্য আমি এখন নিজের কাজটা করব আগে, করে আমার অ্যাটলিস্ট 5টা ফিচার ফিল্ম আমার মাথায় আছে, যেটাকে আমি আগে পেজে নিতে চাই, তারপরে আর বাকি বাদ সব কিছু। আর সামনে একটা শর্ট ফিল্ম বানাচ্ছি, সেটা ব্রিটিশ আমলের একটা স্টোরি, যেটা আমি গত 10 বছর ধরে আসলে রিসার্চ করছি। সো আসলে তো হিস্টোরিক্যাল কিছু একটা করতে গেলে অনেক রিসার্চের দরকার। এটা রিসার্চ করতে গিয়ে দেখলাম কি, যে আমাদের রিসার্চ সব আসলে ব্রিটিশদের নথিপত্র থেকেই করতে হচ্ছে, আমাদের নিজেদের কিছু নাই। আমাদের নিজেদের খুবই কম লেখা আছে, যেই লেখাগুলো খুব ইমোশনাল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনার ওটা আসলে হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসাবে গ্রহণযোগ্য না। সো আমাদের বেসিক্যালি ওদের চোখ দিয়ে নিজেদেরকে দেখে আবার নিজেদেরকে বুঝতে হচ্ছে, তখন আবার নিজেদের চোখ দিয়ে ওদেরকে দেখাতে হচ্ছে আমরা কিরকম। অনেক এটা জটিল একটা প্রসেস, যে জন্য অনেক সময় লেগে গেছে আসলে এই স্ক্রিপ্টটা দাঁড়া করাতে। বাট এখন ওটাতে কাজ করছি, আর সামনে এই কয়টা স্ক্রিপ্ট লেখার আবার এখন পরিকল্পনা। আপনি যদি হচ্ছে যারা তরুণ ফিল্ম মেকার, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? তরুণ ফিল্ম মেকার থেকে বলতে চাই যে আপনার ইন্টেনশনটা একটু মানে ক্লিয়ার রাখতে। বিকজ আমি অনেককে দেখি যে ফেমাস হতে এসেছে, বা ওই যে বিদেশে চলে যাওয়ার জন্য আছে না যে কিছু ক্রেডেনশিয়ালস এখানে ইয়ে করলো, এটাকে একটা হিসাবে, হ্যাঁ, একটা স্টেপিং স্টোন হিসেবে ইউজ করার জন্য করছে। তো ওই ইন্টেনশন নিয়ে প্লিজ এসেন না, মানে জায়গাটাকে নষ্ট করেন না আর কি। হ্যাঁ, বিকজ এখানে বাজেট খুব অল্প, ওই অল্প বাজেটটাই আসলে আমাদের সবার ভিতরে ভাগ হয়ে যায়, রাইট? সো যার ইন্টেনশন খারাপ, সে এসে সবটা নিয়ে গেলে, কিন্তু যে অ্যাকচুয়ালি কোনো একটা গল্প বলছে, যার অ্যাকচুয়ালি বলার মতো একটা গল্প আছে, সেই কিন্তু পায় না ভাগটা। হ্যাঁ, সো আপনার ইন্টেনশনটা যদি আসলেও থাকে যে আপনি গল্পটা বলতে চান, আপনি একটা সিনেমাটা বানাতে চান, অনলি দেন আপনি আসেন। এবং এই যে প্লিজ অঙ্ক কষে সিনেমা বানান না, মানে উইভ হ্যাড টু মাচ অফ দোজ ফিল্মস, এবং আমরা খুবই টায়ার্ড অফ দোজ ফিল্মস। আমরা আর ওরকম ফিল্ম চাই না। প্লিজ আপনারা নিজের মন থেকে একটা বানান। আমরা দেখি আসলে বাংলাদেশি সিনেমাটা কেমন, ওই সাদারা কিরকম দেখতে চায় সেটা কেমন সেটা দেখতে চাই না, আমাদের সিনেমাটা কেমন সেটা দেখতে চাই। রীতি, আপনার সাথে আসলে আলোচনা শেষ করতে ইচ্ছে করতেছে না, কিন্তু আজকের মতো আমরা আলোচনাটা ইতি টানছি। আমি আশা করব যে আপনাকে আমাদের অনুষ্ঠানে আবারও পাবো, আমরা আরও অনেক গল্প করব সিনেমা নিয়ে। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সামনের পর্বে হাজির হয়ে যাব সিনেমার পেছনের আরও কোন মানুষ নিয়ে। ভালো থাকবেন।